আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বাংলাদেশ ব্যাংকে একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এটা কিন্তু একেবারে রিসেন্টলি একটা নিয়োগ সার্কুলার। এর আগে একটা সার্কুলার প্রকাশ করা হয়েছিল এবং আরও একটা সার্কুলার সময় আছে। কিন্তু এই সার্কুলারটা একেবারে রিসেন্টলি একটা নিয়োগ সার্কুলার। আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন। এখানে কিন্তু মোটামুটি অনেকগুলো পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, দেখতেই পারতেছেন। তো আপনারা সার্কুলারটা সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন কোন পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে, আবেদনের প্রসেস, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের পদ্ধতি, সকল বিষয় আমরা সুন্দরভাবে আজকের ভিডিওতে আপনাদেরকে আলোচনা করে দেখে দেওয়ার চেষ্টা করব। তো এজন্য অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন, তাহলে জানতে পারবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আপনি সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার আছে আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়। এজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। ব্যাংকার সিলেকশন কমিটির সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগ নিমিত্তে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে প্যানেল প্রস্তুতির লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের 64টি জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে, নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে। আবেদনটা করতে চাইলে অনলাইনের মাধ্যমে আপনাকে করতে হবে। এই বিষয়গুলো এখানে বলে দেওয়া আছে। তো ১ নম্বরে আছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং সিভিল। তো আপনি যদি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিংয়ে আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনার নবম গ্রেড ধরা হবে এবং ২২,০০০ থেকে ৫৩,০০০ টাকা আপনার বেতন স্কেল হবে। এখানে পদ আছে ৬০টি। হ্যাঁ, তারপরে এখানে বলা আছে যে কোন ব্যাংকে কতটি পদ ফাঁকা রয়েছে। তো বাংলাদেশ ব্যাংকের আওতাধীন কিন্তু বহুগুলো ব্যাংক আছে। তো এটাও এখানে যেগুলো ব্যাংক আছে সেগুলো হচ্ছে সোনালী ব্যাংকে ২টি পদ ফাঁকা রয়েছে, বেসিক ব্যাংকে ১টি, বাংলাদেশ কৃষি ব্যাংকে কিন্তু ৪টি। মোট কিন্তু ৪, ৫, ৬, ৭টি কিন্তু পদ ফাঁকা রয়েছে। তো আপনারা এটাতে আবেদন করতে পারেন এবং অ্যাপ্লিকেশন করার সময় পেমেন্ট করার সময় কিন্তু আপনার একটা জব আইডির প্রয়োজন হয়। তো এই যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং এর যে জব আইডি সেটা কিন্তু এখানে দেওয়া আছে। শিক্ষাগত যোগ্যতাটা যদি একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আবেদন করতে যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে যদি কেউ অনার্স বা ডিগ্রি করে থাকেন, সো সে কিন্তু আবেদন করতে পারবে। এটা হচ্ছে আপনার মূল যে শিক্ষাগত যোগ্যতা। দ্বিতীয়ত বলা আছে যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান এবং তদুর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম ২টিতে প্রথম বিভাগ থাকতে হবে এবং গ্রেডিং পদ্ধতিতে সর্বশেষ যে গ্রেডিং পদ্ধতি এটা কিন্তু ফলাফল মানে নীতিমালা প্রযোজ্য হবে। আচ্ছা, এটা আমি আপনাদেরকে একটু বুঝে দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। যখন আপনি আবেদন করবেন, ওখানে কিন্তু আপনি এসএসসি থেকে শুরু করে একদম এসএসসি, এইচএসসি, অনার্স পর্যন্ত দিতে হয়। তো এইটার ক্ষেত্রে কিন্তু আপনার এসএসসিটাও ধরা হবে, এইচএসসি ধরা হবে, অনার্সও ধরা হবে। তো আপনি যদি অনার্স দিয়ে আবেদন করেন, তো আপনার এসএসসি, এইচএসসি, অনার্স ৩টা পরীক্ষার মধ্যে ২টাতে প্রথম বিভাগ থাকতে হবে, রেজাল্ট আরকি। আর একটাতে যদি দ্বিতীয় বিভাগ থাকে তবুও আপনি আবেদন করতে পারবেন। কিন্তু যদি আপনার ২টাতে দ্বিতীয় বিভাগ থাকে তবুও আবেদন করতে পারবেন না। আবার যদি আপনার ২টাতে প্রথম বিভাগ না থাকে তবুও কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। তো এখানে একটা বিষয় আপনাদেরকে বলি, তাহলে সবগুলো সার্কুলারের পদের জন্য আপনারা সহজে বুঝতে পারবেন। তো গ্রেডিং পদ্ধতি, মনে করেন প্রথম বিভাগ কাকে বলা হয়? 3 পয়েন্টের উপরে যদি আপনার রেজাল্ট থাকে সেটাকে বলা হয় আপনার প্রথম বিভাগ। সেটা হচ্ছে এসএসসি, এইচএসসির ক্ষেত্রে 3 পয়েন্টের উপরে প্রথম বিভাগ যদি থেকে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। আর এখানে 4 পয়েন্টের ক্ষেত্রে আপনার রেজাল্ট যদি 3 পয়েন্টের উপরে হয় থাকে, সেক্ষেত্রেও কিন্তু প্রথম বিভাগই বলা হয়। তো এখানে আপনার এখানে যদি এক কথায় আপনার যদি ৩টা পরীক্ষা যদি আপনি অনার্স দিয়ে আবেদন করেন, এসএসসি, এইচএসসি, অনার্স ৩ টার মধ্যে যদি ২টাতে 3 পয়েন্টের উপরে থাকে, একটাতে যদি 3 পয়েন্টের নিচেও থাকে, তবুও আপনি আবেদন করতে পারবেন, সমস্যা নেই। এটাই কিন্তু এখানে বাংলাদেশ ব্যাংকের যে আবেদনের জন্য মূল যে শিক্ষাগত যোগ্যতার প্রসেসটা এখানে বলা আছে এভাবে। তো ২ নম্বর আছে সাব অ্যাসিস্ট্যান্ট, একটি পদ রয়েছে, ১৬,০০০ থেকে ৩৮,০০০ টাকা বেতন, সোনালী ব্যাংক পিএলসি তে ফাঁকা রয়েছে। এখানেও কিন্তু ২৫/১১/৩ এটা হচ্ছে জব অ্যাপ্লিকেশন আইডি এবং এখানে আপনার দেওয়া আছে সরকার অনুমোদিত কোনো পলিটেকনিক ইনস্টিটিউট বা কলেজ হইতে ইলেকট্রিক্যাল বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকলে আবেদন করতে পারবেন। যারা ইলেকট্রিক্যাল নিয়ে যারা ডিপ্লোমা কমপ্লিট করছেন তারা কিন্তু এই তো সাব অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারবেন। তারপরে ৩ নম্বরে যদি দেখি আমরা এখান থেকে ৩ নম্বরে দেখবো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তো এটাতে আবেদন করতে চাইলে করতে পারেন। এটা হচ্ছে মেকানিক্যাল, উপরেরটা ছিল ইলেকট্রিক্যাল, এটা হচ্ছে মেকানিক্যাল। সবকিছুই সেম, শুধুমাত্র এখানে সরকার অনুমোদিত কোনো পলিটেকনিক বা ইনস্টিটিউট হইতে মেকানিক্যাল বিষয়ে যদি আপনার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করা থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। আর নিচে যে বিষয়টা দেওয়া আছে ওই তো একই, সবগুলোর জন্য একই রকম। এসএসসি, এইচএসসি, অনার্স ৩টার মধ্যে ২টাতে মিনিমাম 3 পয়েন্টের উপরে রেজাল্ট থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। ৪ নম্বর আছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং সিভিল উপসহকারী। তো এটাই ১০ম গ্রেড, 4টি পদ রয়েছে। তো এক্ষেত্রে আবেদনের জন্য এখানে দুইটি করে ফাঁকা রয়েছে। সোনালী ব্যাংকে ২টি পদ ফাঁকা রয়েছে, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্সে ২টি পদ ফাঁকা রয়েছে। এখানেও কিন্তু বলে দেওয়া আছে যে সরকার অনুমোদিত কোনো পলিটেকনিক ইনস্টিটিউট হইতে সিভিল বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। যারা সিভিল ইঞ্জিনিয়ারিং তারা কিন্তু আবেদন করতে পারবেন। ৫ নম্বর আছে সিনিয়র অফিসার আইন আইন
তো যারা আইন নিয়ে যারা অনার্স বা ডিগ্রি করছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু 15টি পদ ফাঁকা আছে। তো এটা কিন্তু মোটামুটি বড় একটা পদ বলা চলে, যেহেতু এখানে 15 জনকে নিয়োগ দেওয়া হবে। তো এখানে অগ্রণী ব্যাংকে 13টি পদ ফাঁকা রয়েছে, বেসিক ব্যাংকে একটি পদ ফাঁকা রয়েছে, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে একটি পদ ফাঁকা রয়েছে। এটাতে অ্যাপ্লিকেশন করতে 25/11/6 এটা হচ্ছে জব আইডি। আর এখানে আপনার শিক্ষাগত দেওয়া আছে, স্বীকৃতি কোনো বিশ্ববিদ্যালয় হইতে আইন বিষয়ে ন্যূনতম 4 বছর মেয়াদী স্নাতক বা স্নাতক ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ এখানে যারা অনার্স করছেন 4 বছর মেয়াদী তারা কিন্তু আবেদন করতে পারবেন। আবার যারা মাস্টার্স করছেন, যারা ডিগ্রি করছে তাদেরকে কিন্তু মাস্টার্স থাকতে হবে। অর্থাৎ ডিগ্রি যারা করছে তাদের জন্য মাস্টার্স, আর যারা অনার্স করছে তারা শুধু অনার্স পাস করে আবেদন করতে পারবেন। তো এটাতে আবেদনের জন্য অবশ্যই এখানেও কিন্তু ওই রকম দেওয়া আছে, এসএসসি, এইচএসসি, অনার্স তিনটের মধ্যে অবশ্যই দুটাতে প্রথম বিভাগ থাকতে হবে। তারপর অফিসার ল একটি পদ ফাঁকা রয়েছে। তো এটা 10ম গ্রেডের একটি পদ ফাঁকা রয়েছে। বেসিক ব্যাংকে ফাঁকা রয়েছে 25/11/7। তো এটাতে আবেদন করতে স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে আইন বিষয়ে ন্যূনতম 4 বছর মেয়াদী অনার্স বা থাকতে হবে, এবং যদি ডিগ্রি করে থাকেন আপনাকে কিন্তু মাস্টার্স পাস করতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। 7 নম্বর আছে সিনিয়র অফিসার, একটি 15টি পদ রয়েছে অগ্রণী ব্যাংক পিএলসিতে। এটাতে আবেদন করতে যে বিষয়টা সেটা হচ্ছে 25/11/8 হচ্ছে এটা জব আইডি। আর আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃতি কোনো বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক সহ চার্টার্ড অ্যাকাউন্টস কোর্সে কমপ্লিটেড সিসি থাকতে হবে। যারা মাস্টার্স করছেন চার্টার্ড নিয়ে, অ্যাকাউন্টিং কোর্স করছেন, এখানে বলা আছে কি কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম স্নাতক সহ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস কোর্স থাকতে হবে। তো যারা মাস্টার্স করছেন চার্টার্ড অ্যাকাউন্টিং যারা নিয়ে মাস্টার্স করছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। এখানেও কিন্তু বলা আছে ওই তো এসএসসি, এইচএসসি তিনটের মধ্যে যে কোনো দুইটাতে প্রথম বিভাগ থাকতে হবে। সিকিউরিটি অফিসার, তো এর 10ম গ্রেডের একটি পদ রয়েছে। ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, এটাতে আপনার নিয়োগ দেওয়া হবে। তো এটাতে আবেদনের জন্য যে কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে আপনারা আবেদন করতে পারবেন। শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করা যাবে, জাস্ট এসএসসি পাস করলেই আবেদন করতে পারবেন। সেনাবাহিনী বা পুলিশ বাহিনীতে 10 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। তো যারা 10 বছরও যারা কাজ করছেন সেনাবাহিনীতে হোক, পুলিশে হোক, বা যে কোনো সশস্ত্র বাহিনীতে হোক 10 বছরের কাজ করছেন, তারা যদি আবেদন করতে চান চাকরি থাকা অবস্থায় যদি কেউ এগুলোতে আবেদন করতে পারবেন, যেহেতু এটা আপনার 10ম গ্রেডের, তো তারা কিন্তু চাইলে এটাতে আবেদন করতে পারেন। তো শুধুমাত্র এসএসসি পাস করলে আবেদন করা যাবে। যারা এসএসসি পাস করা আছে সো দেখতে পারেন একটি পদ রয়েছে। ফিন্যান্স অ্যানালিস্ট একটি পদ রয়েছে। এটাতে কিন্তু 25/12/0 এটা হচ্ছে জব আইডি। এটা হচ্ছে আপনার প্রবাসী কল্যাণ ব্যাংকে। তো আবেদন করতে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে ফিন্যান্স, ব্যাংক, হিসাব বিজ্ঞান, অর্থনীতি বিষয়ে 1ম শ্রেণীর মাস্টার্স থাকতে হবে। অর্থাৎ এখানে আবেদন করতে কিন্তু যারা অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স বা হিসাব বিজ্ঞান, অর্থনীতি, ব্যাংকিং এগুলো নিয়ে যারা অনার্স কমপ্লিট করছেন তারা কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট এটাতে আবেদন করতে পারবেন। এটা কিন্তু 5ম গ্রেডের। প্রিন্সিপাল অফিসার ডাক্তার, পিও ডাক্তার 6ষ্ঠ গ্রেডের। এটাতে একটি পদ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে, 35,000 থেকে 67,000 টাকা বেতন। তো এটাতে আবেদন করতে কোনো স্বীকৃতি মেডিকেল কলেজ হতে অর্জিত এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। যাদের এমবিবিএস ডিগ্রি আছে, যারা এমবিবিএস ডক্টর, তারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য বয়স কিন্তু এখানে বেশি দেওয়া আছে, সমস্যা নেই এটার জন্য। এটাতে কিন্তু 3 বছরের, সরি কয় বছরের, 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 3 বছরের অভিজ্ঞতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তো যার শিক্ষাগত যোগ্যতা আছে সেই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে ডিপার্টমেন্টে অনার্স করছেন সেই ডিপার্টমেন্ট অনুযায়ী সেই সাবজেক্টের উপরে আপনারা আবেদন করতে পারেন। এরপর আমরা এখান থেকে দেখব, এখানে কিন্তু বলেই দেওয়া আছে যে আবেদন করতে প্রথম বিভাগ কিন্তু এখানে বলেই দেওয়া আছে যে 3 পয়েন্ট, এসএসসি এইচএসসি যে 3 পয়েন্টের উপরে প্রথম বিভাগ বলা হয়, এবং প্রথম বিভাগ হচ্ছে আপনার অনার্সের ক্ষেত্রে, সিজিপিএর ক্ষেত্রে এখানে বলা আছে যে 3 পয়েন্টের উপরে, ঠিক আছে। 4 পয়েন্ট স্কেলেও এখানে কিন্তু 3 পয়েন্টের উপরে আপনাকে প্রথম বিভাগ বলা হয়। তো আশা করি আমরা এই বিষয়টা সম্পর্কেও বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে যদি আমরা বিষয়গুলো দেখি, আবেদনের জন্য এখানে কিছু বলে দেওয়া আছে। ক্রমিক নং 1 হতে 7 নং ক্রমিক পদের জন্য 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। 8 নং প্রার্থীদের বয়স, 8 নং যে ক্রমিক নম্বর যেটা আছে ওই পদের জন্য 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, এবং 9 নম্বর যেটা আছে 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। 10 নম্বর যেটা আছে 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এরপর আপনাদেরকে কিন্তু পেমেন্ট ফি দিয়ে আপনার অ্যাপ্লিকেশনটা করতে হবে। তো আবেদন যদি নিজেই করতে চান, নিজেরা যদি করতে পারেন, তো এই আবেদনের প্রসেস সম্পর্কে এর আগেও আমার ভিডিও দেওয়া আছে, সো ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। ই রিক্রুটমেন্ট BBORG এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে আবেদন করতে হবে। সো আমি যদি আপনাদেরকে একটু দেখাই, ই-রিক্রুটমেন্ট BBORG লিখলে কিন্তু আপনার যে সার্কুলারগুলো বর্তমানে চলমান আছে এখানে দেখতেই পারতেছেন। জাস্ট অ্যাপ্লাই নাও ক্লিক করে আপনারা এখানে অ্যাপ্লাই নাও উপরে ক্লিক করে আপনারা ফর্মটা পূরণ করে অ্যাপ্লিকেশনটা করবেন। আচ্ছা, এটা ছিল মূলত বিষয়। এরপরের বিষয় যদি আমরা এখান থেকে দেখি,
ফি কত টাকা দিতে হবে, 200 টাকা ফি আপনাকে দিতে হবে। তো এখানে কিন্তু ফিটা আপনার রকেটের মাধ্যমে দিতে হবে, রকেট সিমের মধ্যে টাকা থাকতে হবে। যদি ম্যানুয়ালি দেন ডায়াল করে, তাহলে বিভিন্ন প্রসেস একটু মনে হয় যে ওটা কঠিন বিষয়। তো যাদের রকেট অ্যাপস আছে তারা সহজেই দিতে পারবেন। তো এই আবেদনের প্রসেসটা এভাবে বলে কোনো লাভ হবে না, বললেও আপনারা অনেকেই বুঝবেন না। তো আপনারা ইউটিউবে সার্চ করতে পারেন, আমারও ভিডিও দেওয়া আছে। সো ইউটিউবে সার্চ করতে পারেন যে বাংলাদেশ ব্যাংকে আবেদনের প্রসেস। সো এর লেখা সার্চ করলে অসংখ্য ভিডিও পাবেন। আপনারা যারা নিজেদের ল্যাপটপ পিসি কম্পিউটার আছে তারা এইভাবে পদ্ধতি দেখে দেখে আবেদনটা করতে পারবেন। আর অন্যথায় যদি দোকান থেকে আবেদন করে নেন, চাইলে আপনার দোকান থেকেও আবেদনটা করে নিতে পারেন। সো এই ছিল মূলত এই সার্কুলারের বিষয়। তো আবেদনের জন্য আর যে বিষয়টা দেখব, সর্বশেষ যে তারিখ, শেষ তারিখটা পর্যন্ত দেখব, তাহলে আমরা আশা করি সকল বিষয়গুলো জানতে পারবো। তো আবেদনের জন্য এখানে শেষ তারিখ দেখব, কত তারিখ পর্যন্ত আবেদনটা শেষ তারিখ দেখব, কত তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আচ্ছা, এখানে দেওয়া আছে, এখানে রকেটের মাধ্যমে আপনারা দিবেন, এখানে আবেদনের প্রসেসটা দেওয়া আছে। তারপরে ছবি লাগবে 600 বা এই 600 পিক্সেলের একটা ছবি এবং 100 পিক্সেলের একটা স্বাক্ষর লাগবে। তারপরে এগুলো দেওয়া আছে ফটো এবং স্বাক্ষরের বিষয় দেওয়া আছে 100 কেবির নিচে 100 কেবির নিচে ছবি এবং 60 কেবির নিচে স্বাক্ষর। আচ্ছা, তারপর যে আমরা এখান থেকে দেখি, হ্যাঁ, আবেদনের শেষ তারিখ হচ্ছে 24শে ফেব্রুয়ারি। তো একদম ফেব্রুয়ারির 24 তারিখ পর্যন্ত আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন। তো যাই হোক, এই সার্কুলারে যা কিছু আছে আমরা কিন্তু এখান থেকে দেখে নিলাম। পদসংখ্যা, পদবি, শিক্ষাগত যোগ্যতা, প্রসেস, কত টাকা ফি জমা দিতে হবে, আবেদনের জন্য ওয়েবসাইট। তো এ পর্যন্তই। যদি আপনি আবেদন করতে চাইলে আপনার এই শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা কিন্তু এই সার্কুলারটাতে আবেদন করতে পারেন। তো যাই হোক, এই সার্কুলার নিয়ে যদি আপনি কিছু জানতে চান কমেন্ট করে জানাতে পারেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।